তো চলুন শুনে নেওয়া যাক হারুনের সাথে সাকিব আহমেদের সেই অডিওটি। না, আমি তো তোমার ওই যে বাসায় ছিলাম, উত্তর বাসায় ছিলাম। আজকে খালি বেরিয়ে আসছি, যে চিন্তা করলাম যে মানুষ ডাকাতি যেতে হচ্ছে, তোরা ডাকাতি ওসিলাই গিয়ে আমরা এটা বিয়ে মারলো, শর্ট করলো, বুঝলে না? এখন তো এখন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অবশেষে সাবেক ডিবি প্রধান হারুনের গোপন একটি ফোনালাপ ফাঁস হয়েছে, যেখানে তিনি উল্লেখ করেছেন কোথায় পালিয়ে আছেন ডিবি হারুন এবং ছাত্রদের আন্দোলন দমাতে কি কি ষড়যন্ত্র করা হয়েছিল বা কি কি পদক্ষেপ নেওয়া হয়েছিল সে বিষয়েও তিনি উল্লেখ করেছেন। তাহলে চলুন দর্শক, ডিবি হারুনের গোপন ফোন আলাপে কি কি বিষয়ে উল্লেখ করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জেনে নেই নাগরিক টিভির প্রতিবেদনটি থেকে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুস সাকিব। প্রিয় দর্শক, সাবেক ডিবি প্রধান হারুন বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের কাছে তিনি একটি ঘৃণিত নাম। এই মানুষটি বর্তমানে পলাতক, অথচ তাকে নিয়ে জনমনে এখনো আগ্রহের কোনো কমতি নেই। সকলেই জানতে চায় হারুন কোথায় আছে, কি করছে, ছাত্র গণ আন্দোলন দমাতে হারুন কি ধরনের ভূমিকা রেখেছিল, হাসিনার পলায়নের পর হারুন কোথায় আশ্রয় নিয়েছিল, হারুন সেই স্থানেই এখনো আছে কিনা, যখন দেশব্যাপী ডাকাতি চলছিল সরকার পতনের পরপরই তখন হারুন কোথায় ছিল, হাসিনার সরকার পলায়নের পর হারুন কোথায় লুকিয়েছিল বা আত্মগোপনে ছিল, ইত্যাদি নানা প্রশ্ন, নানা জিজ্ঞাসা মানুষের মনে। প্রিয় দর্শক, আমার কাছে আজ দুটি এক্সক্লুসিভ অডিও এসেছে, যেখানে এ প্রশ্নগুলোর উত্তর কিছুটা হলেও পাওয়া গিয়েছে। হারুন ব্যবসায়ী সাকিব আহমেদের অত্যন্ত ঘনিষ্ঠ একজন মানুষ ছিল, যেটা হয়তো আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন, কারণ এই সাকিবের সাথে হারুনের একটি কনভারসেশনের অডিও আমি ইতিমধ্যেই ফাঁস করেছিলাম। আপনারা জানেন যে এই সাকিব আহমেদের সাথেই কিন্তু একটা পর্যায়ে হারুনের চরম বৈরী সম্পর্ক হয় এবং হারুন সাকিবকে মিথ্যা অভিযোগে আটকও করেছিল। অথচ হাসিনার পলায়নের পর এই সাকিবকেই হারুন ফোন করে নিজের দুরবস্থার কথা এবং শঙ্কার কথা অকপটে জানিয়েছিল। প্রথমেই চলুন সরকার পতনের পর হারুন সাকিবকে নিজের অবস্থান বা সে কোথায় আত্মগোপনে আছে সে প্রসঙ্গে কি বলেছিল এবং দেশব্যাপী সে সময় যে ডাকাতির একটা ঘটনা ঘটছিল সেটা হারুনকে কতটা উদ্বিগ্ন করেছিল এবং সাকিব হারুন প্রসঙ্গে গোয়েন্দা সংস্থার থেকে কি ধরনের প্রশ্নের সম্মুখীন হয়েছিল সে সংক্রান্ত একটি অডিও শুনে নেওয়া যাক। তবে অডিওটি প্লে করার আগে আমি কিছু কথা বলতে চাই। আমার সাথে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের যে সাক্ষাৎকারটি আমি প্রচার করেছিলাম, প্রিয় দর্শক, আমি লক্ষ্য করেছি যে সেই সাক্ষাৎকারটিকে অনেকেই রিআপলোড করেছেন, পত্রপত্রিকাতেও সে সম্পর্কিত পুরো সাক্ষাৎকারটি এসেছে, কিন্তু সেখানে কোনো জায়গায় আমার নাম বা নাগরিক টিভির নামকে মেনশন করা হয়নি। তো এই যে একটা হীনমন্যতা অনেকের মাঝে আমি দেখছি, এটা আসলে খুবই দুঃখজনক। তো আমি বলতে চাই অত্যন্ত বিনয়ের সাথে যে যারা এখন থেকে আমার কন্টেন্ট বা ম্যাটেরিয়াল ব্যবহার করবেন তারা নিদেন পক্ষে সৌজন্যে নাগরিক টিভি বা সৌজন্যে নাজমুস সাকিব এগুলো যেন উল্লেখ করেন, এবং এগুলো যদি উল্লেখ না করেন তাহলে কিন্তু আমি কপিরাইটে স্ট্রাইক দিতে বাধ্য হব। তাই বিনীত অনুরোধ থাকবে আপনারা আমার কন্টেন্ট ব্যবহারের সময় নাজমুস সাকিব এবং নাগরিক টিভি সৌজন্যে এগুলি অবশ্যই লিখবেন। এবং এখন আমি যে অডিওটি প্লে করছি এটা আমি বলে রাখছি, যেটা যদি আপনারা নাজমুস সাকিব বা নাগরিক টিভি সৌজন্যে এগুলো যদি ব্যবহার না করেন তাহলে কিন্তু আমি কপিরাইটে স্ট্রাইক দিতে বাধ্য হব। তো চলুন শুনে নেওয়া যাক হারুনের সাথে সাকিব আহমেদের সেই অডিওটি। না, আমি তো তোমার ওই যে বাসায় ছিলাম, উত্তর বাসায় ছিলাম। আজকে খালি বেরিয়ে আসছি, যে চিন্তা করলাম যে মানুষ ডাকাতি যেতে হচ্ছে, তোরা ডাকাতি ওসিলাই গিয়ে আমরা এটা বিয়ে মারলো, শর্ট করলো, বুঝলে না? এখন তো কোনো ইয়ে নাই, এখন হলো সব ইয়ে হয়ে গেছে, ডাকাত। ডাকাত তো কোনো মানুষ না। আমার এখানে আল্লাহর রহমতে সব আছে, আমি দেশে যাবো কেন? পরে আমার কাছে আপনি সব জানেন, হারুনের সব জানেন, এইগুলো এসে আমাদেরকে বলতে হবে। আমি কইছি ভাই শুনেন, আপনাকে এত চুলকানি থাকলে আপনারা খুঁজে বাইর করেন, আমার এত আমি এর কিছুই জানি না। না, আপনি এর লগে ঘুরছেন, আপনি এখন পোল্টি মারতে কেন? আপনারা তো এ শেষ করে দিছে, তাহলে আপনি কেন এগুলা ইয়ে করতেছেন? তো প্রিয় দর্শক, আপনারা শুনে নিলেন সেই অডিওটি। এ পর্যায়ে ব্যবসায়ী সাকিব আহমেদ কে, হারুনের সাথেই বা তার সম্পর্ক কি ছিল সে সম্পর্কে আমি মনে করি আপনাদেরকে কিছু তথ্য দেওয়া প্রয়োজন। তো এই সাকিব আহমেদ হারুন যখন তেজগাঁয়ের ডিসি ছিলেন সে সময় তার সাথে তিনি পরিচিত হন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার মাধ্যমে। অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ছিল ভিপি নুরুল হক নূরকে কেন্দ্র করে, অর্থাৎ নূরের গাড়ির সাথে একটি অ্যাক্সিডেন্ট ঘটেছিল 2020 সালে। আমি নিশ্চিত আপনাদের হয়তো অনেকেরই এই ঘটনাটি মনে আছে।
তো নূর ভেবেছিলেন যেটি পরিকল্পিতভাবেই তাকে গাড়ি চাপা দিয়ে একটি হত্যার প্রচেষ্টা ছিল, যদিও সাকিব আহমেদ দাবি করেন যে তার গাড়ি থেকে নূরের গাড়িতে যে ধাক্কাটি লেগেছিল এটি আসলে একটি অ্যাক্সিডেন্ট। তো এই যে ভিপি নুরুল হক নূর, তিনি যে একটা অভিযোগ দিলেন যে তাকে একটি গাড়ি থেকে এভাবে ধাক্কা দেওয়া হয়েছিল হত্যা করার উদ্দেশ্যে, এই বিষয়টি নিয়েই তখন পরবর্তীতে ডিবি হারুনের কাছে যখন নূর অভিযোগ করলেন, তখনই কিন্তু এই সাকিব আহমেদ একটি বিপদে পড়ে গেলেন, কারণ এখানে তার গাড়ি থেকে এটি করা হয়েছিল। তো সাকিব তখন ডিবি হারুনকে তিনি বুঝিয়েছিলেন যে ভাই, এখানে আমার আসলে কোনো দায় নেই এবং এটি একটি অ্যাক্সিডেন্ট। তো তখনই ডিবি হারুন এই সুযোগটাকে কাজে লাগান এবং তিনি দেখতে পারেন যে ব্যবসায়ী হিসেবে সাকিব আহমেদ, তার সাথে অনেকেরই জানাশোনা রয়েছে, যেহেতু তিনি একটি গাড়ির ব্যবসা করেন। তো হারুন দেখলো যে এই লোকটার সাথে যদি সখ্যতা গড়ে তোলা যায়, তাহলে এই লোকটার সার্কেলে অন্য যেসব ব্যবসায়ী রয়েছে তাদেরকেও ডেকে এনে সাকিবের মাধ্যমে তাদের থেকে চাঁদা কালেক্ট করা সম্ভব হবে। তো এই কারণেই সাকিবকে অনেকটা বাধ্য করেই হারুন তার একটা যে ক্রাইম সিন্ডিকেট রয়েছে সেই ক্রাইম সিন্ডিকেটে ঢুকিয়ে ফেলে। সাকিবের সাথে তার একটা ভালো সখ্যতা হয় এবং এই সাকিবকে দিয়েই সাকিবের সার্কেলের যেসব ব্যবসায়ী রয়েছে তাদের থেকে নানা সময় নানাভাবে কিন্তু টাকা কালেক্ট করতেন এই হারুন, যে কারণে সাকিবকে কিন্তু অনেকেই পরবর্তীতে অপবাদ দিয়েছিল যে তিনি হারুনের সহচর বা হারুনের সহযোগী বা হারুনের ক্যাশিয়ার। যদিও সাকিবের সাথে যখন আমার কথা হয়েছে তিনি বলেছেন যে এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, ভুয়া, মিথ্যা অভিযোগ। তিনি কখনোই হারুনের ক্যাশিয়ার হিসেবে কাজ করেননি এবং হারুন তাকে একমাত্র বিপদে ফেলে, অর্থাৎ ওই নুরুল হক নূরকে কেন্দ্র করে যে ঘটনাটা ঘটেছিল সেটাকে ক্যাশ করেই কিন্তু সাকিবকে বাধ্য করেছিল বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিতে হারুনের পক্ষ থেকে। এবং এটার জন্য সাকিব নিজেও এখন বিব্রত বোধ করেন যে এভাবে হারুনের ট্র্যাপে তাকে পড়তে হয়েছিল। তো যাক, তো এই সাকিবের কাছেই পরবর্তীতে দেখা গেল যে হারুন তিনি কনফেস করলেন নানা কিছু, অর্থাৎ হাসিনা যখন পলায়ন করলো তিনি অনেক মানে ভিতরের কথা যেগুলো তিনি আসলে অন্য কারোর সাথে হয়তো শেয়ার করতেন না, সেগুলোই কিন্তু এই সাকিবের কাছে তিনি শেয়ার করলেন এবং তিনি ক্ষোভ প্রকাশ করলেন যে আওয়ামী লীগ সরকার, তাদের কারণেই তাকে এ ধরনের বিপদে পড়তে হয়েছে। তিনি ক্ষোভ প্রকাশ করলেন গোয়েন্দা সংস্থার উপর এবং তিনি এটাও দাবি করলেন যে ছাত্র সমন্বয়ক যাদেরকে ডিবি অফিসে এনে জোর করে জবানবন্দি আদায় করার জন্য পুরো দায়টা হারুনের উপর পড়েছিল। হারুন বলার চেষ্টা করেছেন যে এই দায় তার নয়। তো দায়টা তাহলে কার? হারুন কি বলেছেন সাকিবকে, চলুন এ পর্যায়ে শুনে নেওয়া যাক এ ব্যাপারে বিস্তারিত অডিওতে। এই যে 5 জন সমন্বয়ক আমি আমার কাছে গেছিলাম, এটা কি আমি নিছি? ভাই কিন্তু সমন্বয়কে দিছে একটা কথা অন্যরা। কই, সবাই বলতেছে যে এটা আমনি আজকে দেশের পরিস্থিতির জন্য আমনি দেয়, এটা জানেন? এই যে এই সমন্বয়কগুলার রাত ধরলে নাকি এত গ্যাঞ্জাম হইতো না, এটা আওয়ামী লীগের লোকজন বলতে। আরে সমন্বয়কে আমি এই কথাটা ক্লিয়ার করব, এই সমন্বয়কে তো হারুন ধরে নাই। সমন্বয়কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে হারুনের কাছে হস্তান্তর করা হয়েছে, এটা তুমি লেখো এতে। এটা 5 এটা জন সবাই সমন্বয়ককে বলতেছে যে তুমি আমনার দলের জন্য এই রুজিনা দেশের অবস্থা দেয়। হ্যাঁ, আমি কি করলাম? ওই যে আমনার জন্য এই দেশে আজকে সমন্বয়করা এই যে আমি না ধরলে এগুলা করতো না, তাই বলতেছে। আরে গাদা, এই সমন্বয়কে তো আমি ধরার সমন্বয়কে আমি ধরলাম, ধরার পরে কি এনে কমিশনার, আইজি, সচিব, সরকার প্রধানমন্ত্রী ছিল না? তা তো ছিল, সবাই তো জানতো না, জানতো তো অবশ্যই। তাহলে এই কথাটা আমাকে বলতেছো কেন? আমি বলতেছি, প্রধান বলতেছে না না না, তুমি গ্যারান্টি লিখে দিও এই সমন্বয়কে, মানে স্বরাষ্ট্রমন্ত্রী, লেখা এগুলি স্বরাষ্ট্রমন্ত্রী, সচিব, আইজি, এসবি চিফ সহ অন্যান্যরা, এবার লিখে দিও অন্যান্যরা সম্মিলিত সিদ্ধান্ত ক্রমে তাদেরকে ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে সেফটির জন্য। শোনো, আমি হারুন যদি একবার চট দিতাম তো ডিবির হারুন আমাদেরকে পিটাইছে। আমি এদের সাথে ভালো ব্যবহার করছি, ওদের বাপ মাকে ডাইকে না আমার লোক ভাত খাওয়াইছি, ওদের না ভাত খাওয়াইছি, ওদের বাপ মাকে ভাত খাওয়াইছি, অর্থাৎ মানুষ আশ্বস্ত হওয়ার জন্য দেখো ডিবির হারুন কত ভালো বিহেভ করতেছে, এটার জন্য, আর কিছু না। আমার উদ্দেশ্য তো এটা ছিল, যে আদেশটা দিছে আদেশটা পালন করছে। এবং কখনো কি 5 জন একবার বলছে বলো না যে গায়ে হাত দিছে, এটা বলে মারছে করে যাচ্ছে? কখনো কি নুরু বলছে হারুন মারছে? না, এটা প্রশ্নই আসে না, তুমি তো আমার চিনো। কয় কি যে হ্যাঁ আমার টাকা মারছে, আমি এখন এটা লই হেরে আমি এখন ধরমু, আমি যে আপনি ধরেন যান, অসুবিধা নেই। টাকা আমি কি তার দেখা হয়েছে? কইছি আপনি ধরেন পারলে যান। টাকা নিলে তো তোমার দিয়ে তাই তোমার কাছে দিছে, তাই না? আমার বালের লোক দেখা হয়েছে আমার আল্লাহ বেটা আমার কাছে দিছে, আমি তো নিয়ে আপনার দিছি। সেটা তো অন্য বিষয়ের কথা, ওর লোক আমার কোনো কথা হয়েছে না, ওর সাথে কথা হয় না। একটা কথা মনে রাখো, আমি তো বাংলাদেশি আছি, তাই না? সেদিন গোলাম মোল্লা রনি বলছে না যে হারুনের বাপের ক্ষমতা আছে এই 5টা ছেলেকে নিয়ে আসা,
তোমার প্রতি আমার বিনীত অনুরোধ, তুমি তো অনেক জায়গায় কথা বলো, যে কথাগুলি হইলে এগুলি বললো, একটু পয়েন্ট দিও, ঠিক আছে। পারলে। ঠিক আছে। আচ্ছা ভাই। তো প্রিয় দর্শক, হারুনের এই অডিওটি শোনার পর আমার আসলে এই মুহূর্তে ওবায়দুল কাদেরের কথা মনে পড়ছে। কারণ এই ওবায়দুল কাদের, একবার আপনার নিশ্চয়ই মনে আছে যে সে মাসুদ নামে একজনকে হাতে নাতে ধরার পর বলেছিল যে তুমি কি চকবাজারের জামে মসজিদের ইমাম নাকি। তো হারুনের এই অডিওটি শোনার পরে আমার কাছে মনে হচ্ছে যে হারুনও হয়তো চকবাজারের জামে মসজিদের ইমাম, যে ভাজা মাছটি উল্টিয়ে খেতে পারে না। মালপানি কামাইয়া ছুটিতে গেছি। হ্যাঁ, তোমার নাম কি? আমার নাম মাসুদ আলম স্যার। চকবাজারের মসজিদের ইমাম তুমি? হ্যাঁ, জামে মসজিদের ইমাম। তোমার সাথে কারো কোনো সম্পর্ক নেই। ভাজা মাছটা উল্টিয়ে খেতে পারো। মালপানি কামাইয়া ছুটিতে গেছি। হ্যাঁ, তোমার নাম কি? আমার নাম মাসুদ আলম স্যার। চকবাজারের মসজিদের ইমাম তুমি? হ্যাঁ, জামে মসজিদের ইমাম।